ধন্যবাদ প্রথমে আপনাকে আপনার এই বহুল প্রচারিত সার্জন টিভিতে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনার যে প্রথম প্রশ্নটা যে এই মনোনয়নকে আমরা কিভাবে দেখি, দেখুন আমরা দীর্ঘদিন থেকেই বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এবং অন্তত আমার ৩৮টি বছর থেকে বিএনপি পরিবারের সাথে পথ চলা। বিএনপি অনেক কিছু বিচার বিশ্লেষণ করে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনেকগুলা রিপোর্টের ভিত্তিতে এবং প্রার্থীদের সম্পর্কে তথ্য কালেকশন করেই তারা রিপোর্ট তৈরি করেছে এবং সেটার ভিত্তিতেই মূলত এবার মনোনয়নটা ঘোষণা করা হয়েছে। সিলেট বিভাগে এই পর্যন্ত আপনি জানেন যে 19টি আসনের মধ্যে 14টি আসনেই প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। যে 5টি ঘোষণা করা হয়নি তার মধ্যে আমার নিজের আসন সিলেট 5 জকিগঞ্জ খানাইঘাটও আছে। সেই আসনটিতে আমরা যদি আপনাকে একটু আমি হিস্টোরিক্যালি বলি, 1991 সালে জনাব আবুল হারিস চৌধুরী সাহেব নির্বাচন করেছিলেন, কিন্তু তিনি বিজয়ী হতে পারেননি। 96 সালে জোটের রাজনীতির কারণে দাঁড়িপাল্লাকে ছেড়ে দেওয়া হয়, 2001-এ দাঁড়িপাল্লাকে ছেড়ে দেওয়া হয়, 2008-এও দাঁড়িপাল্লাকে ছেড়ে দেওয়া হয়। 14-তে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং 18-তেও জোটের প্রার্থী হিসাবে মৌলানা ওবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দেওয়া হয়েছিল। 2026-এ কি হবে আমরা এখনো জানি না। দল এখনো মনোনয়ন ঘোষণা করেনি, তবে দল অবশ্যই বর্তমান অবস্থার প্রেক্ষাপট এবং বাংলাদেশের রাজনীতি এবং চলমান রাজনীতির সাথে সামঞ্জস্য রেখেই বিএনপি এখানে একটি যথোপযুক্ত সিদ্ধান্ত নেবে বলেই আমি প্রত্যাশা করি। তবে যারা মনোনয়ন পেয়েছেন যে 14টি আসনে, আমি তাদেরকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এবং সকলেই আমি বিশ্বাস করি ঐক্যবদ্ধ হয়ে যাদেরকে ঘোষণা করা হয়েছে তার পক্ষেই কাজ করবেন। আমি আপাতত এইটুকুই বলবো। আপনার এই দ্বিতীয় যে প্রশ্নটা, প্রার্থীদের ঘোষণা করা হয়েছে, অবশ্যই আমি একটু আগেই বলেছি যে সেখানে অবশ্যই তাদের সম্পর্কে তথ্য কালেকশন করা হয়েছে। আমার আসলে যেহেতু এখনো মনোনয়ন ঘোষণা করা হয়নি, আমি এইটুকুই বলবো যে আমি মূলত 1987 সাল থেকে আমার ছাত্র রাজনীতি শুরু হয় এবং আমি বাংলাদেশে সিলেটের 2টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই জড়িত ছিলাম এবং 2টি শিক্ষা প্রতিষ্ঠানেই আমরাই প্রথম ছাত্রদলের রাজনীতি প্রতিষ্ঠা করেছি। তার কারণটা হচ্ছে ওই সময়টাতে ধীরে ধীরে ছাত্রদল মূলত শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম শুরু করছিল এবং ওই সময় কিন্তু পরিবেশ এতটা অনুকূল ছিল না। সেই বিয়ানীবাজার কলেজ থেকে শুরু করে সেখানে আমরা প্রথম কার্যক্রম শুরু করলাম, পরে আমি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সেখানেও আমরা যাত্রা শুরু করলাম ছাত্রদলের। সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের একজন সর্বদলীয় ছাত্র ঐক্যের কর্মী হিসাবে এবং শেষে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল থেকে আমি শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসুর জিএস নির্বাচিত হই। ছাত্রদলের সেই প্রতিষ্ঠাকালীন যে 2টি শিক্ষা প্রতিষ্ঠানের থেকে যে রাজনীতি আমার শুরু হয়েছে সেটারই ধারাবাহিকতায় আমি বিশেষ করে গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় মিডিয়ায় একজন সক্রিয় মিডিয়া যোদ্ধা হিসেবে কাজ করি। বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দৈনিক 10 থেকে 14-15 ঘন্টা সময় আমি ব্যয় করেছি ভিডিও কন্টেন্টগুলো রেডি করার জন্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে, মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বিএনপির রাজনীতি এবং দর্শনকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে এবং বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক মুক্তির যে শেষ বর্ষাস্থল বিএনপির পক্ষেই জনসমর্থন গঠনের জন্য আমি দীর্ঘ 13 বছর থেকে মিডিয়ায় একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে কথা বলি। আমার এই দীর্ঘ 38 বছরের পথ চলা এবং প্রায় 13 বছর থেকে মিডিয়ায় একজন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করা এবং সর্বোপরি দলের একজন কর্মী হয়ে দলের পক্ষে যে কাজগুলো আমি করে যাচ্ছি, আমার বিশ্বাস দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং দলের নির্বাচনী মনোনয়ন বোর্ড সেটাকে মূল্যায়ন করবেন এবং আমি প্রত্যাশা করি আমাকেই যে আসনটাতে এখন পর্যন্ত প্রার্থীতা ঘোষণা করা হয়নি সেখানে আমাকেই দানের শীষের প্রার্থী হিসাবে তারা চূড়ান্তভাবে নির্বাচন করবেন বলে আমি প্রত্যাশা ব্যক্ত করছি। আপনার যে প্রশ্নটা আপনি করেছেন যে দল করতে গিয়ে আপনি নির্যাতন, নিপীড়নের সম্মুখীন হয়েছেন কিনা, দেখুন আমরা তো অবশ্যই এরশাদ বিরোধী আন্দোলনের সময় নির্যাতন, নিপীড়ন সহ্য করেছি আমরা।
তারপরে যখন আমি মিডিয়ায় কথা বলি, আমি আপনাকে একটা উদাহরণ দিই। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি দীর্ঘদিন থেকে বাংলাদেশে কেন যেতে পারিনি। বাংলাদেশে রাজপথে যারা আন্দোলন করে যেমন স্বৈরাচারের রোষানলে পড়েছেন, ঠিক তেমনি আমরা এখান থেকেও বিদেশে বসে যারা মিডিয়ায় কথা বলেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাদেরকে পড়তে হয়েছে অনেক ধরনের মামলা, মোকদ্দমা এবং নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে। 2018 সালে যেদিন নির্বাচন হয়, নির্বাচনের দিন আমি একটি টিভি চ্যানেলে, আমি আগেই যেহেতু বলেছি আমি একজন অ্যানালিস্ট হিসেবে কথা বলি, আমাকে একটা টিভি চ্যানেলে আমন্ত্রণ জানানো হয় এবং সেই টিভি চ্যানেলে আমি দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত 7 ঘন্টা আমি লাইভে কথা বলেছি। আমার সাথে ছিলেন অবশ্যই আরও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন, জামাতের লোকও ছিলেন, আওয়ামী লীগের প্রতিনিধি ছিলেন, এবং সেটাই কোনো না কোনোভাবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার নজরে আসে এবং তারা এক পর্যায়ে আমার ঠিকানা জোগাড় করে আমার বাড়িতে গিয়ে আমার বৃদ্ধ মা খেয়ে তারা জানতে চায় যে আপনার ছেলে সাকসু জিএস কিনা, ছিল কিনা। মা তখন অবশ্যই বলেন সত্য কথা, এবং তারপরে তারা শাসিয়ে আসে আমার মাকে। বৃদ্ধা মা, তিনি অবশ্যই কোনো প্রতিবাদ করেননি। তিনি বলেছেন সে যদি কোনো অন্যায় করে তাহলে বা কোনো কথা বলে তাহলে তো সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে, কিন্তু তারা তাকে শাসিয়ে আসে যে আপনার ছেলে যেন আর মিডিয়ায় কথা কম বলে। কিন্তু বিশ্বাস করুন, সেই তর্জনী গর্জনী কিন্তু আমাকে একটু স্তব্ধ করতে পারেনি, বরং আরো দ্বিগুণ বেগে জনগণের জন্য কাজ করার উদ্দেশ্যে মানুষের পক্ষ হয়ে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে আমি আরো শক্ত হয়ে দাঁড়িয়েছি। মিডিয়া আমার কার্যক্রম আমি বৃদ্ধি করেছি, ধারাবাহিকভাবে কথা বলে আসছি আমি, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 5 অগাস্টে শেখ হাসিনাদের পালিয়ে যাওয়ার দিন পর্যন্ত, এবং এখনো বলছি আমি মিডিয়ায় কথা বলে যাই। কাজেই নির্যাতন, নিপীড়ন, অনেকেই বলছেন কেন দেশে যাই না, সেই কারণেই হয়তো আমার পরিবারের পক্ষ থেকে বলা হয় আমি যেন দেশে না যাই যদি এভাবে মিডিয়ায় কথা বলি। সেই কারণেই শেখ হাসিনার পতনের পর আপনারা জানেন কিছুদিন আগেই আমি আমার বাংলাদেশে যাই এবং আমার বৃদ্ধা মাকে 14 বছর 5 মাস পরে গিয়ে আমি দেখি। কাজে নির্যাতন, নিপীড়ন যে কোনো ফরম্যাটে যারা করেছে বিগত 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিপীড়নের সম্মুখীন হয়েছে। সেইটুকু বিবেচনায় নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক নিপীড়নের পাশাপাশি আমাকে এই আসন থেকে মূল্যায়নের জন্য আমি মনে করি আমার এই আসনে যারাই প্রার্থী হয়েছেন তারা সকলেই যোগ্য। তবে তারপরেও একটা কথা থেকেই যায়, আমি একাডেমিক অ্যাচিভমেন্টের পাশাপাশি আমি বাংলাদেশ এবং ইংল্যান্ড 2 দেশেই আমি কলেজ পর্যায়ে শিক্ষকতা করেছি। আমার এই দীর্ঘ কলেজ শিক্ষকতার অভিজ্ঞতায় আমি বিশ্বাস করি আমার অপেক্ষাকৃত অবহেলিত, শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া এই জকিগঞ্জ কানাইঘাটের শিক্ষার উন্নয়নের জন্য, যেটা আমি আমার 31 দফার গণসংযোগে গিয়ে আমার যে ব্যক্তিগত পরিচিতি এবং লিফলেটটা আমি বিতরণ করেছি, সেখানেও আমি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছি এবং ব্যাখ্যা করেছি যে আমি যদি আমার দল দ্বারা মনোনীত হই এবং আমার দল যদি আমাকে সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট আসনটি দেয় এবং জনগণের ভালোবাসায় যদি আমি নির্বাচিত হতে পারি, তাহলে এই শিক্ষাক্ষেত্রে আমি এই জকিগঞ্জ কানাইঘাটের বৈপ্লবিক পরিবর্তন আনব। যেহেতু আমি শিক্ষকতা পেশার মানুষ এবং আমি একটা শিক্ষক পরিবারের সন্তান, আমার 3 পুরুষের পেশাই হচ্ছে শিক্ষকতা। সে কারণেই আমি শিক্ষকতা পেশার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি ছাত্রছাত্রীদের নৈতিকতা বৃদ্ধি, ছাত্রদের সমাজের মানুষের মধ্যে তাদের নৈতিক মূল্যবোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি, এবং কোনো বাচ্চাই যেন অ্যাটলিস্ট এসএসসি পর্যন্ত এসএসসি পাশ করার আগে স্কুল থেকে জ্বরে না যায়, সেটার নিশ্চয়তা দেওয়ার লক্ষ্যে আমি আমার কার্যক্রম কঠোরভাবে পরিচালনা করবো এবং আমি মনিটরিং সেলও করব। এই ধরনের প্ল্যান আমার আছে। তবে সেটা নির্ভর করবে অবশ্যই আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি নির্বাচিত হতে পারি চূড়ান্তভাবে। কাজেই আমার এই দীর্ঘ শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা, রাজনৈতিক অভিজ্ঞতা, এগুলোকে কাজে লাগিয়ে আমার বিশ্বাস দল এখনো যে আসনটি এই সিলেট 5-এ প্রার্থিতা ঘোষণা করেনি, চূড়ান্তভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, দলের নির্বাচনী মনোনয়ন বোর্ড এবং বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সকলেই এইটুকু বিবেচনায় নেবেন
এবং রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশের রাজনীতির গভীরে গিয়ে সমাজের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেই সমস্যাগুলোকে তুলে এনে এটা যুক্তিপূর্ণ বিশ্লেষণ এবং সর্বোপরি রাজনৈতিক সংস্কৃতিকে উন্নতির জন্য একটি ক্রেডিবল, সাস্টেইনেবল ডেমোক্রেটিক সোসাইটি নির্মাণের জন্য আমার দীর্ঘদিন থেকে যে প্রচেষ্টা, যে গণতন্ত্রের পক্ষে কথা বলা, মিডিয়ায় কথা বলা, মানবাধিকারের পক্ষে কথা বলা, এইগুলা বিবেচনায় নিয়ে আমার বিশ্বাস দল আমাকে চূড়ান্তভাবে এই আসনে মনোনয়ন দেবে। আপনার সর্বশেষ যে প্রশ্নটা, সেটা নির্বাচন নিয়ে শঙ্কার কথা আপনি বলেছেন। দেখুন, নির্বাচন নিয়ে ইতিমধ্যে আমরা অনেক শঙ্কা দেখতে পাই, এটা সত্য। তবে আমি এইটুকু বলতে পারি, দিন শেষে নির্বাচন হবেই। বিশেষ করে একটি গোষ্ঠী যারা মনে করছে নির্বাচন হলে তারা তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে না, তারা, আপনারা দেখেছেন, তারা আর্টিফিশিয়ালি ক্ষমতায় যাওয়ার জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির জন্য তারা একবার তাদের দলের লোগো পরিবর্তন করছে, আরেকবার দেখা যাচ্ছে যে তারা অন্য ধর্মের, ধর্মীয় দল হওয়া সত্ত্বেও অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে সেখানে গীতার চর্চা করছে, সেখানে তারা কীর্তন করছেন। এমনকি তারা আপনি দেখেছেন সংস্কার কমিশনের যে রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে তারা আওয়ামী লীগ এবং শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা 32 নম্বর ভাঙ্গার জন্য তারা যেখানে দায়ী, সেখানে তারা এখন বলছেন শেখ মুজিবের ছবি অফিস আদালতে রাখলে কি হচ্ছে। তার মানে তাদের এই যে দ্বিচারিতা এবং যে ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র, এটার থেকে অবশ্যই জনমনে একটা শঙ্কা আছে, এই নির্বাচন বিরোধী শক্তি হয়তোবা নির্বাচনের পরিবেশ বিঘ্ন করার জন্য কোনো ধরনের কার্যক্রম চালাতে পারে কিনা। তবে জনগণ, আমি বিশ্বাস করি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পাওয়া এই জাতি, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা পাওয়া জাতি কখনোই কোনো ষড়যন্ত্র, কোনো হাইপোক্রেসি, কোনো ড্রব্যাকস, কোনো ব্যারিয়ারকে পাত্তা দেবে না। এবং গণতন্ত্র মানে মানুষ সকল বাধাকে উপেক্ষা করেই আমি মনে করি একটি সুষ্ঠু, সুন্দর এবং একটি হিস্টোরিক্যাল নির্বাচনের মাধ্যমেই এই জনগণ আগামীতে গণতন্ত্রের পথে ফিরে যাবে। এবং আমার বিশ্বাস সেই নির্বাচনে বাঙালি জাতির মুক্তির ম্যাগনা কার্টা যে 31 দফা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা করেছেন, সেই 31 দফার ভিত্তিতেই একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে ইসলামী মূল্যবোধকে ধারণ করে একটি সমাজ নির্মাণের জন্য এদেশের মানুষ বিএনপির পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে, দানের শীষের পক্ষে, বিএনপি কর্তৃক যে প্রার্থী ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে তারা কাজ করবে এবং বিএনপির বিজয় নিশ্চিত করবে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনি যেটা বলছেন, প্রিয় দর্শক ভাই বোনেরা, আমার শেষ কথা হচ্ছে, বিএনপি যাকেই মনোনয়ন দিয়েছে, আপনারা যারা মনোনয়ন পেয়েছেন, আমি আবারও বলছি, বিশেষ করে সিলেট বিভাগের যারা, আমি আপনাদেরকে কংগ্রেচুলেশনস জানাচ্ছি। পাশাপাশি আপনারা অতি উৎসাহী হয়ে মিষ্টি বিতরণ কিংবা আপনার যারা প্রতিদ্বন্দ্বী আছেন তাদেরকে উদ্দেশ্য করে কোনো ধরনের ব্যঙ্গাত্মক কথা বলা থেকে বিরত থাকুন। সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে, মনে রাখবেন, দিন শেষে আমরা সবাই একই মায়ের সন্তান। তারেক রহমান সাহেব সেই যে মায়ের উদাহরণটা দিয়েছেন প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে, সেই একই মায়ের সন্তান হয়ে, আমরা একই দলের কর্মী হয়ে, দানের শীষের কর্মী হয়ে, জাতীয়তাবাদের কর্মী হয়ে, ইসলামী মূল্যবোধের কর্মী হয়ে, আমরা এক হয়ে প্রত্যেকটি আসনেই আমরা দানের শীষের বিজয়কে নিশ্চিত করব। এবং যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে নির্বাচিত করা, যারা পাননি, এটা তাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এবং সকলে মিলে যাকেই মনোনয়ন দেওয়া হয়েছে তার পক্ষে আমাদের কথা থাকবে একটাই, থিঙ্ক পজিটিভ ওয়ে, টেক স্টেপ ফরওয়ার্ড, থিঙ্ক টু বিল্ড এ ক্রিয়েটিভ, সাস্টেইনেবল ডেমোক্রেটিক সোসাইটি এবং একটি সুখী, সমৃদ্ধ বাংলাদেশের জাতীয়তাবাদের সমাজ গঠনের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন এবং বিএনপির প্রার্থী হিসাবে যাকেই মনোনয়ন দেওয়া হয়েছে সেই দানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের পথে ফিরে যাওয়াকে আরও সুন্দর করে তুলবেন। এইটুকুই হোক প্রত্যাশা, প্রিয় দর্শক। আর জকিগঞ্জ কানেঘাটবাসী, আপনারা ধৈর্য ধরুন। অতি আবেগ আপ্লুত হয়ে অনেকেই আমি দেখছি ইতিমধ্যে অনেক কথা বলছেন, এগুলা বলার প্রয়োজন নেই। দল যেটা ভালো মনে করবে, যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মেনে নেব এবং অপেক্ষা করব দলের সর্বশেষ সিদ্ধান্তটি আসার জন্য।
আমি প্রত্যাশা করছি আমার এই দীর্ঘ 38 বছরের পথ চলাকে বিএনপির সাথে একজন কর্মী হিসেবে কাজ করাকে মূল্যায়ন করে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দলের নির্বাচনী মনোনয়ন বোর্ড আমাকেই চূড়ান্তভাবে সিলেট পাস জকিগঞ্জ কানাইঘাটের মাটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, শিক্ষার উন্নয়নের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের একটি প্ল্যান্ট ডেভেলপমেন্টের জন্য আমাকেই এই আসনে বিএনপি মনোনীত করবে এবং দানের শীষের প্রার্থী হিসাবে চূড়ান্তভাবে আমাকেই দেবে বলে আমি বিশ্বাস করতে চাই। ভালো থাকুন প্রিয় জকিগঞ্জ কানাইঘাটবাসী। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুক। আল্লাহ আমাদের সকলের জীবনকে আরো সুন্দর করে দিন। আমিন।